গীতায় দুটো লাইন রয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মাতে সঙ্গহস্য কর্মাণি। অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, কর্মে তোমার অধিকার রয়েছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই, তাই কর্ম করে যাও, কখনো ফলের আশা করো না। নিজেকে কখনো কর্মের ফলের কারণ মনে করো না, এবং কর্মে যেন কখনো তোমার কোনো আসক্তি না থাকে। ঠিক এই যে নীতি বা আদর্শ বা ভারতীয়ত্বের যে আত্মা, সেই আত্মার উপর ভিত্তি করে ভারতবর্ষের একটা সংগঠন, যে সংগঠন ছোট্ট একটা চারাগাছ থেকে আজকে এত বড় একটা ভারত ভূখণ্ডের মধ্যে মহিরুহু আকার ধারণ করেছে, আজকের আমাদের প্রতিবেদন সেই সংগঠনটা নিয়েই। যেই সংগঠনে বর্তমান ভূভারতের রাজনৈতিক বা আর্থসামাজিক কোনো ক্ষেত্রে তাদের অবদানকে এড়িয়ে চলা অসম্ভব, আজকের আমাদের এই প্রতিবেদন তাদের উপর ভিত্তি করে। ভারতবর্ষের যে প্রগতি, বিশ্ব দরবারে ভারতবর্ষের যে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া এবং বিশ্বগুরুরূপে যে ধীরে ধীরে নিজের স্থানে উন্নীত হওয়া, যে সংগঠন নেপথ্যে নিঃশব্দে কাজ করে যাচ্ছে, আজকের আমাদের এই প্রতিবেদন সেই সংগঠনকে নিয়ে। সংগঠনটি খুবই পরিচিত, খুব ছোট্ট নাম, আরএসএস। এটা সংক্ষিপ্ত। সম্পূর্ণ নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে অনেকে পোশাকি নামের সংঘ বলে চেনেন। আজকের আমাদের প্রতিবেদন সেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে। 1925 সালে মহারাষ্ট্রের নাগপুরে মাত্র 17 জন বালককে নিয়ে তৈরি করা এই সংগঠন আজকে ভারতবর্ষের আর্থসামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত আঙ্গিকে, সমস্ত প্রেক্ষাপটে নিজেদের শিকড়কে এতটা গভীরে নিয়ে চলে গেছেন, যাকে এড়িয়ে চলা বা যার অস্তিত্বের যে গাম্ভীর্য, সেটাকে অস্বীকার করার ক্ষমতা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ তথা বিশ্ব রাজনীতির কোনো প্রভাবশালী ব্যক্তিরও এতটা ক্ষমতা হবে না। সেই ছোট্ট সংগঠন নিঃশব্দে আজকে এতটা ভারতীয়ত্বের গভীরে বা ভারতীয় আত্মার এতটা গভীরে চলে গেছে। তাদের মূলনীতি তেমন কিছু নয়। মূলনীতি ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পরম্পরা তথা ভারতের যে প্রাচীন আত্মা এবং ভারতের যে ঐতিহ্য, প্রাচীন ভারতের বৈদিক যুগের বা ঋষি মনীষীর যুগের যে ঐতিহ্য বা পরম্পরা, সেটার আধারে আধুনিক ভারতবর্ষের বিজ্ঞান, প্রযুক্তি এবং অগ্রগতির এই সমস্ত কিছুর মিশেলকে একসাথে সন্নিহিতভাবে গোটা ভারত ভূখণ্ডকে, আমরা যেটা বারবার প্রত্যেক ভারতবাসীর মনস্কামনায় রয়েছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই লক্ষ্যে নিজেদেরকে অবিচল করে যারা ক্রমাগত কাজ করে চলেছে, আরএসএস সেই সংগঠনের নাম। এই সংগঠন প্রথম চালু হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে। যার হাত ধরে এই সংগঠনটা তৈরি, তিনি প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। 1925 সাল থেকে 1940 সাল তার যে দীর্ঘ সংঘ প্রধান বা তাদের ভাষায় যাকে সরসংঘ চালক বলা হয়, সেই দায়িত্বভার তিনি পালন করেছেন। এবং পরবর্তীকালে যে আমরা অনেকটা রিলে রেস দেখি, যেমন আমার যখন যেটুকু আমার দৌড় সেটুকু শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী আমার যে রিলে স্টিক, সেটাকে আগামী প্রজন্মের হাতে হস্তান্তর করে দেওয়া, ঠিক এই সংঘের বা আরএসএস এর যে কার্য পদ্ধতি অনেকটা রিলে রেসের মতোই ক্রমবর্ধমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, সেটা সেই সময় থেকেই সংঘ প্রতিষ্ঠাতা বা আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার তার হাত ধরেই চালু হয়েছিল। 1940 সালের পরে যখন পরবর্তী দায়িত্বভার হস্তান্তরিত হয় মাধব সদাশিব গোলওয়ালকার, যাকে দ্বিতীয় সংঘ প্রধান বলা হয়, 1940 সাল থেকে 1973 সাল, এই দীর্ঘ 33 বছর তার হাত ধরে সেই ছোট্ট সংগঠন তৈরি করা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের হাত দিয়ে সেটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন প্রদেশের সামগ্রিক ক্ষেত্রের সমাজ বা সমাজ ব্যবস্থার মধ্যে নিজেদের জানান দিয়েছিল এবং তারা নিজেদেরকে মেলে ধরেছিল সমগ্র ভারতবর্ষ জুড়ে।
পরবর্তীতে সেই সংঘের যে রিলে দণ্ড সেটা হাতে চলে যায় তার পরবর্তী সংঘ প্রধান মধুকর দত্তাত্রেয় দেওরসের হাতে 1973 সাল থেকে 1994 সাল পর্যন্ত। তারপরে প্রফেসর রাজেন্দ্র সিং 1994 থেকে 2000 সাল, পরবর্তীতে কুপহল্লি সীতারামাইয়া সুদর্শন 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত তার সময়কাল, এবং তার পরবর্তীতে বর্তমান যিনি সংঘ প্রধান রয়েছেন 2009 সাল থেকে তিনি আজও তার দায়িত্বভার বয়ে চলেছেন, ডক্টর মোহন ভাগবত। এবং এই যে প্রসিডিওর খুব গভীরে, অর্থাৎ ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপটের গভীরে তারা নিঃশব্দে নীরবে কাজ করে চলেছেন। এবং আমরা জানি যে 2025 সালে সারা ভারতবর্ষে এই যে আরএসএস এর যে কার্যপদ্ধতি তার যে সূচনা হয়েছিল 1925 সাল এবং 2025 সাল, অর্থাৎ 100 বছরে পদার্পণ করেছে তাদের এই সংগঠনের সামগ্রিক কার্যক্রম। এই 100 বছরে একটা ছোট্ট চারা গাছ 1925 সালে যেটা মহারাষ্ট্রের নাগপুরে মাত্র 17 জন বালককে নিয়ে তৈরি করা একটা, যেটাকে সংঘের অর্থে বা আরএসএস এর অর্থে যেটাকে শাখা বলা হয়, সেই শাখা আজকে সারা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে 88,994টি শাখা চলছে, সক্রিয় আরএসএস এর শাখা চলছে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই পূর্ব ভারতের একটা রাজ্যে 4,325টিরও বেশি শাখা পরিচালিত হচ্ছে। তবে এই যাত্রাপথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। বহু সংগঠন রয়েছে, আনুষঙ্গিক বিবিধ সংগঠন রয়েছে তাদের সঙ্গে, যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কাজ করে। কারণ এই যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের মূল যে কার্যকলাপ বা কার্যপদ্ধতি সেটা সমাজকে নিয়ে, সমাজের অভ্যন্তরকে নিয়ে। বিশেষ করে আমরা জানি যে এটা একটা হিন্দু সংগঠন, অর্থাৎ হিন্দু যে সমাজ রয়েছে বা হিন্দু সমাজ ব্যবস্থা তাদেরকে একটা সংগঠিত রূপ দেওয়া, সেটাই তাদের প্রয়াস, সেটাই তাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে তাদেরকে বহু রকমের সংগঠনকে, আনুষঙ্গিক সংগঠনকে তাদের সঙ্গে জুড়তে হয়েছে, বা তাদের একটা শাখা সংগঠন বা তাদের বিবিধ সংগঠন হিসেবে তাদের আত্মপ্রকাশ করতে হয়েছে। যেরকম যারা মজদুর রয়েছেন তাদের জন্য ভারতীয় মজদুর সংঘ, যারা কৃষক রয়েছেন কৃষকদের জন্য ভারতীয় কিষাণ সংঘ, যারা ছাত্র রয়েছেন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এছাড়াও বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিদ্যাভারতী, অখিল ভারতীয় সাহিত্য পরিষদ, আর সমাজের বিভিন্ন সেবা কার্যকলাপের জন্য সেবা ভারতী, যারা আদি জনজাতি তাদের জন্য বনবাসী কল্যাণ আশ্রম, একল বিদ্যালয়, এই ধরনের বিভিন্ন রকমের প্রকল্প বা বিভিন্ন রকমের তাদের হ্যান্ডস, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত কাজ করে চলেছে। কিন্তু তাদের মূল লক্ষ্য একটাই। একটা শ্লোক হয়তো মনে আছে, গায়ন্তী দেবা কিলগীতা কানি ধন্যাস্তু তে ভারত ভূমি ভাগে সর্গাপ বর্গাস পদমার্গ ভূতে ভবন্তি ভূয় পুরসা সুরত্বা। অর্থাৎ যারা স্বর্গ বা মোক্ষ লাভের জন্য এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন তারা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। এমন শ্লোক বা এমন এই ধরনের ভাবাত্মক বিচারধারা এই যে আরএসএস এর যারা তাদের ভাষায় স্বয়ংসেবক, তাদের অভ্যন্তরে এই বিষয়টাকে জেনারেশন ওয়াইজ তারা এগিয়ে নিয়ে চলেন। এই ভাবধারা আপাতমস্তক একটা ভারতীয়ত্ব বা ভারতের যে প্রাচীন পরম্পরা বা ভারতের প্রাচীন ঐতিহ্য, এই সমস্ত কিছুর একটা মেলবন্ধন করে নিয়ে একটা আপামর ভারতবাসীকে বা ভারতীয় যে বৃহত্তর হিন্দু সমাজ রয়েছে তাদেরকে একটা একত্রিত করার বার্তা তারা দেন। এবং এটাই তাদের মূল লক্ষ্য, যে একটা নিজেদের অভ্যন্তরের যে শক্তি রয়েছে সেই শক্তির একটা বিকাশ ঘটিয়ে সামগ্রিক ভারতবর্ষের আর্থ সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সংগঠিত ভাবধারাকে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা বা সার্বিক ক্ষেত্রে ব্যবহার করা। যেটা আমরা তাদের যে রাজনৈতিক ক্ষেত্র রয়েছে বিজেপি, আমরা অনেকে শুনেছি সাম্প্রতিক বিভিন্ন রকমের যে মিডিয়া রয়েছে বা একাধিক নির্বাচন ভারতবর্ষের, সেদিকে যদি তাকাই তাহলে আমরা অভ্যন্তরেও এই নামটাকে বারবার পেয়েছি যে আরএসএস, যে কারণে আজকে আমাদের এই প্রতিবেদন। এবং সেখানে আমরা যদি একটু তাকাই ভালো মতো তাহলে দেখতে পাবো যে বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, সবার পরিচিত এবং
একজন বিশ্বে আজকের সর্বপ্রভাবশালী একজন নেতৃত্ব, তিনিও কিন্তু এই আরএসএস এর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং দীর্ঘদিনের সদস্য। আরএসএস এর অভ্যন্তর থেকে তার উঠে আসা নরেন্দ্র দামোদর দাস মোদী। শুধু নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, ভারতবর্ষের যিনি একাধিক মন্ত্রিত্ব রয়েছেন, ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, এরকম একাধিক আমাদের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দিকে যদি তাকাই, তাছাড়াও ভারতবর্ষের একাধিক প্রভাবশালী ক্ষেত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে তার যারা মুখ্য যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো না কোনো সময় তারা এই আরএসএস সংগঠন থেকেই উঠে আসা। অর্থাৎ তাদের যে মূল ভাবধারা, যে একটা দেশাত্মবোধ, ভারতীয়ত্বের একটা আত্মা, প্রাচীন ভারতের যে একটা পরম্পরা, সেটাকে সামগ্রিক ক্ষেত্রে একটা বয়ে নিয়ে চলা। তবে এই যাত্রাপথটা কিন্তু খুব একটা সুগম ছিল না। এই যাত্রাপথে একাধিকবার এই আরএসএস সংগঠনকে ব্যান করা হয়েছে বা যাকে বলে প্রতিবন্ধকতা তার উপরে নেমে এসেছে। প্রথমবার 1948 সালে মহাত্মা গান্ধী হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে 4ই ফেব্রুয়ারি আরএসএস এর ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি করা হয়, যা তার ঠিক পরের বছর অর্থাৎ 1949 সালে প্রত্যাহারও করে নেওয়া হয় আবার। এরপর দ্বিতীয়বার এই সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আসে 1975 সালে। দেশে যখন জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার এই আরএসএস এর ওপরে দ্বিতীয়বার নিষেধাজ্ঞা জারি করে, যা 1977 সালে আবার তুলে নেওয়া হয়। এরপরে তৃতীয়বার প্রতিবন্ধকতা আসে 1992 সালে, যখন অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়। তারপরে তৎকালীন কেন্দ্র সরকার তৃতীয়বারের মতো আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করে, যা 1993 সালে আবার প্রত্যাহার করে নেওয়া হয়। এই রকম একাধিকবার এই সংগঠনকে নিষেধাজ্ঞা জারি করা হয় এই সংগঠনের ওপরে। তবে ওই যে একটা কথা বললাম যে একটা ছোট্ট চারা গাছ ধীরে ধীরে নিজেদেরকে বটবৃক্ষের মতো মেলে ধরেছেন এবং নিভৃতে তারা সমাজ সেবামূলক কাজ করেন, সমাজের অভ্যন্তরে মিশে থাকেন। তাদের কোনো রাজনৈতিক বিশেষ পরিচয় নেই, তবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির সঙ্গে তাদেরকে নাম জড়িয়ে দেওয়া হয়। অথচ বর্তমানে তাদের যে পরিচয় রয়েছে বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন। এর অর্থ হলো তাদের যে মূল কর্মক্ষেত্র সেটা হচ্ছে সমাজের অভ্যন্তরে, মানে সমাজ পরিবর্তন বা সংগঠিত সমাজের মাধ্যমে সার্বিক সমাজ ক্ষেত্রটাকে পরিবর্তন করা, এটাই তাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়েই তারা ক্রমাগত কাজ করে চলেছেন সমাজের মধ্যে মিশে থেকে। যারা সমাজের অভ্যন্তরে থেকে সমাজের মধ্যে মিশে থেকে কাজ করেন, সেই সংগঠনকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া সম্ভবপর হয় না। কারণ কি? কারণ তাদের শেকড় থাকে সমাজের অভ্যন্তরে। আর বর্তমান ভারতবর্ষের সার্বিক ক্ষেত্রে আর্থ সামাজিক রাজনৈতিক বা ভারতবর্ষের যে সাংস্কৃতিক ক্ষেত্র, সার্বিক ক্ষেত্রে আমরা যদি একটু তাকাই, তাহলে এই প্রাচীন ভারতের যে পরম্পরা বা ঐতিহ্যকে যেমন আমরা খুঁজে পাবো, তেমনই কিন্তু এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটার একটা বাস্তব অস্তিত্ব আমরা ফিল করব। অথচ সেটার সেরকম কোনো রেজলিউশন হোক বা সেরকম কোনো সাংগঠনিক বড় কোনো যাকে বলা যায় একটা আত্মপ্রকাশ হোক, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। যেটা আমরা কাগজ কলমে নথিভুক্তকরণ আমরা পাই বিভিন্ন ক্ষেত্রে, যেটা আপনারা ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো সংগঠনের দিকে যদি একটু তাকান, সেক্ষেত্রে দেখতে পাবেন তাদের কাগজপত্রে বিভিন্ন রকমের নেতৃত্ব বা কাগজপত্রে বিভিন্ন রকমের সাংগঠনিক কাজ চলে। তবে একমাত্র ভারতবর্ষের এই একটা অরাজনৈতিক ক্ষেত্রকে আমরা খুঁজে পাই, যাদের কাগজ কলমের তেমন কোনো নথি আমরা খুঁজে পাবো না, কিন্তু বাস্তব জগতে তাদের যে সামগ্রিক গ্রিপ একটা, সেটাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। এই যে সাংগঠনিক একটা দীর্ঘ বিচারধারা, সেই বিচারধারার উপর ভিত্তি করে বর্তমান ভারতবর্ষের বকলমে বা নেপথ্যে একটা সমাজ পরিবর্তনের যে বিষয় বা লক্ষ্য বা ভাবধারা বা উদ্দেশ্য, সেটা নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছে। যেটা প্রাচীন ভারতের যে বহু রাজনৈতিক বা আমরা যদি বৈদিক যুগে দেখি, তাহলে প্রাচীন ভারতের সেই বেদ পুরাণ উপনিষদের সেই যে ভাবধারা বা বিচারধারা, তাদের
প্রেক্ষাপটে বা তাদের যে আদর্শে সেটার উপর ভিত্তি করে নিজেদের সংগঠনকে ভারতবর্ষ তথা বিশ্বের সার্বিক ক্ষেত্রে বিরাজমান করতে আজকে সমর্থ হয়েছে যে সংগঠনটা, সেই সংগঠনটার নাম আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদনে কিছু তথ্য এই সংগঠন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ধরনের প্রতিবেদনের জন্য চোখ রাখুন টাইমস 14 বাংলায়।